আসসালামু আলাইকুম। মোহাম্মদ সুজাউল করিম স্বাগত জানাচ্ছি বন্ধু টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। আপনারা জানেন যে আপনাদের লোকশিল্প বলতে কি এবং এর পরিধি সম্পর্কে আজকের আলোচনার বিষয়। প্রথমে যদি আমরা বলতে চাই যে লোকশিল্প কখন এবং কবে থেকে শুরু হয়েছে, এই জিনিসটা প্রারম্ভিক মানে প্রথম কখন শুরু হলো এটি, এটি যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি যে মানুষ মানব সভ্যতার সৃষ্টি একেবারে শুরু থেকে এই সভ্যতাটি শুরু হয়েছে। লোকশিল্পের কিন্তু 19 এবং 20 শতাব্দীতে এর একটি পূর্ণাঙ্গ আমরা এটিকে পূর্ণাঙ্গ একটি পাই। মানুষ এটাকে আলোচনা সমালোচনার মধ্যে নিয়ে আসে, এটাকে একটি বিষয় হিসাবে আখ্যায়িত করে। কিন্তু আসলে মানুষ সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু মানে লোকশিল্পের সূচনা হয়। লোকশিল্প আসলে একটি একটি অন্যরকম একটি বিষয়, যা মানুষের প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেকটি জীবন জীবিকা প্রয়োজনে মানুষের ব্যবহারিক প্রয়োজনে আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে তৈরি করে থাকি। সেগুলো আমরা এক একটি রূপ দিয়ে থাকি, সেই রূপটাই হলো আসলে লোকশিল্প। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, লোকশিল্প হচ্ছে মানুষ হয়ে ওঠার একটি ইতিহাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটি বোঝা যায় যে আমরা যখন মানে বিভিন্ন সময় ছিল, যেমন সভ্যদশা, বর্বরদশা, বন্যদশা, এই বিভিন্ন দশা গুলোতে কিন্তু আমরা আস্তে 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 থেকে আস্তে আস্তে মানুষ হয়ে উঠেছি। আমাদের একটা সভ্যতা তৈরি হয়েছে, আমাদের একটি আধুনিক নগর তৈরি হয়েছে, রাষ্ট্র তৈরি হয়েছে, সমাজ তৈরি হয়েছে। এই মানব সভ্যতার শুরু থেকে আজকে পর্যন্ত মানুষের ব্যবহারের প্রয়োজনে মানুষ যে শখের বশবর্তী হয়ে গ্রামের মেয়েরা, গ্রামের ছেলেরা যে শিল্পগুলো তৈরি করে সেগুলোই মূলত লোকশিল্প। লোকশিল্প আসলে আরেকটি কথা বলা যায় যে লোকশিল্প হলো সাধারণ মানুষের তৈরি, সাধারণ মানুষের সৃষ্টি, সাধারণ মানুষের সেগুলো সাধারণ মানুষেরই তৈরি। মনে করেন যে আমি একটু কোর্স করলাম 3 মাসের, 6 মাসের, 1 বছরের, 5 বছরের একটি কোর্স করলাম, কোর্স করে আমি শিখলাম। এই কাজগুলো যদি হয়, এই কাজগুলো যদি আমি আমার সুযোগের মাধ্যমে বা বেতের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে যদি এই শিল্পটা তৈরি করে থাকি, তাহলে কিন্তু সেটি আপনার লোকশিল্প হবে না। এটা একেবারে সাধারণ মানুষের সৃষ্টি, সাধারণ মানুষের তৈরি হতে হবে, এটাই লোকশিল্পের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশের লোকশিল্পের বৈশিষ্ট্য নিয়ে আমি এখন আলোচনা করবো। বাংলাদেশের 68,000 গ্রাম নিয়ে আমাদের এই 68,000 গ্রাম নিয়ে আমাদের এই বাংলাদেশ গঠিত। 68,000 গ্রামে লোকশিল্পের কিন্তু যে সৃষ্টি, 68,000 গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু আপনার লোকশিল্পের সৃষ্টি করে যাচ্ছে প্রতিনিয়তই। যেমন সুই সুতার মাধ্যমে নকশি কাটা, নকশি কাবার, তারপরে আপনার আলপনা, বিভিন্ন বিষয়গুলো কিন্তু পরিণত আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। তারপরে বাংলাদেশের মানুষের সহজ সরল জ্ঞান ধারণা এবং সংস্কৃতির লোকাচার, সৃজনশীলতা ও মননশীলতা লোকশিল্পকে সৃষ্টি ও মানে সৃষ্টি করতে সহযোগিতা করে। লোকশিল্প যে সকল শিল্প লোকশিল্প বা সাধারণ শিল্পীদের নয়, বরং সাধারণ মানুষের চিন্তা চেতনা, ধর্ম বিশ্বাস, জীবনধারা পদ্ধতি, দৈনিক কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তা, অবসর সময়ে শুধুমাত্র যেগুলো করে থাকে সেগুলো কিন্তু লোকশিল্প। আমি বলেছি যে আগে থেকে বললাম যে কোনোদিন ট্রেনিং করে নয়, বরঞ্চ সাধারণ মানুষের চিন্তা, ধ্যান ধারণা, তাদের প্রতিদিনের মানে আপনার যে জীবন, সেই জীবনের ব্যবহারের জন্য, যেমন হাত পাখা তৈরি হয়, হাত পাখাতে নকশি করা হয়, সেটাকে সুন্দর করা হয় কিসের জন্য? সেটা হলো গ্রামের মানুষের আগে বিদ্যুৎ ছিল না, তারা ওই হাত পাখার মাধ্যমে বাতাস করতো, বাতাস করে আপনার গরমটাকে নির্বাহ করার চেষ্টা করতো। এখন হাত পাখার প্রচলন কিন্তু আমাদের দেশে রয়েছে। লোকশিল্প মালিকানা গোটা গ্রামীণ সমাজ, তাই অনুকরণ দর্শনীয় নয়। লোকশিল্পটা হলো এই মালিক হলো গোটা গ্রাম বাংলার মানুষ, অথবা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের যদি আমরা বলে থাকি, তাহলে অন্য দেশের এই গ্রামের মানুষের হলো মালিক। অতএব এটা হুবহু আপনার নকল করলে এটা দোষের কিছু নেই, দোষের কিছু নেই। তারপর এই অন্য সময় যেমন বিভিন্ন বিষয়ে ডক্টর বোরহানুদ্দিন জাহাঙ্গীরের মতে প্রাত্যহিক জীবনের সমস্ত বলে লোকশিল্প সরল, সংক্ষিপ্ত ও সাজ সংগীত। এটা একটি বিশ্লেষণধর্মী বিষয়, এটা বিশ্লেষণধর্মী বিষয়, আমরা এটাতে পরে যাবো। আমরা মূল আলোচনায় ফিরে আসি। মূল আলোচনা হলো লোকশিল্পের কত মানে কয়েকটি ভাগে মূলত ভাগ করে। লোকশিল্পের সংস্কার বা লোকাচার বা লোক বিশ্বাস।
বিভিন্ন ভাবে কিন্তু আমাদের দেশে লোকশিল্প চালু হয়ে থাকে। যেমন লোকবিশ্বাস, লোকবিশ্বাস থেকে যেগুলো চালু হয় সেগুলোর মধ্যে ময়ূর কুটির নৌকা, নামাজ রাজা, ময়ূর কুটির নৌকা। যেমন আপনার দেখবেন যে একটি নৌকা বানানো হয়েছে, কিন্তু নৌকার মাথাটাতে ময়ূরের মতো মাথাটা বানানো হয়েছে, তাহলে ওইটাকে বলে ময়ূর ময়ূর পক্ষী নৌকা। তাহলে এই যে তাদের একটা ধর্ম বিশ্বাস ছিল যে এই নৌকাটা যদি মাথাটা ময়ূরের মতো হয় তাহলে এই ওটা একটু গতিশীল হবে। এবং আমি আগে বলেছি যে মানুষের মানে ধ্যান জ্ঞান ধর্ম চেতনা, মানুষের জীবন জীবিকার সবকিছুর সাথে কিন্তু লোকশিল্পের একটা সম্পর্ক রয়েছে। লোকগীতি ও লোকনৃত্য, তারপরে এই লোক বিশ্বাসের মধ্যে রয়েছে নামাজ, কাজা ও মসজিদের নকশা। নামাজের কাজা এবং মসজিদের নকশা, যেমন আপনারা মসজিদের নামাজ পড়তে যাবেন, দেখবেন মসজিদের ফ্লোরে বিছানো আছে আপনার হচ্ছে এক প্রকার ম্যাট বা এক প্রকার কোনো কিছু, যেটার উপরে মানুষ নামাজ আদায় করছে, সেটাকে আরো সুন্দর করে সুতার মাধ্যমে বিভিন্ন নকশা বা বিভিন্ন রং দিয়ে হতে পারে নকশা, এইভাবে যারা নকশা করে সুন্দর করে ফুটিয়ে তুলেছে, এটাই হলো নকশা। তারপর মসজিদের দেওয়ালে বিভিন্ন রকমের টেরাকোটা, ফুল লতা, বিভিন্ন ধরনের ধর্মীয় যে ডিজাইন গুলো করা হয় সেগুলো হলো লোক বিশ্বাস থেকে। তারপর লোকগীতি, লোক নৃত্য, বিয়ের অনুষ্ঠানের নৃত্য বা গীতি। তারপরে বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমাদের লোকগীতি হয়ে থাকে। যেমন আমরা বিভিন্ন গ্রামের যেগুলো হয়ে থাকে, আমরা গ্রামের ভাষা সেগুলোকে গীত বলে থাকি। গ্রামের মেয়েরা একটি বাড়িতে বিয়ে হলে বিভিন্ন প্রকার গীত বলে থাকে, বিভিন্ন প্রকার কথাবার্তা দিয়ে, যেগুলো বাস্তব পরিপ্রেক্ষিতে তারা নিজেরাই নিজেদের মতো করে সাজিয়ে কথাবার্তা যেগুলো তৈরি করে, তারপর থেকে সুর তৈরি করে, যে গানের মতো যে সুরগুলো তৈরি করে, সেগুলো হলো বিয়ের অনুষ্ঠানের লোক নৃত্য। এবং বিয়ের অনুষ্ঠানে নাচ গান সবকিছু হয়, সেখানে নৃত্য করা হয়, সেই নৃত্যটাও কিন্তু আপনার লোকগীতি ও লোক নৃত্যের একটি অংশ। তারপরে নীলাবালি, নীলাবালি বড় হচ্ছে, তারপরে যে একটা গান রয়েছে, এই গানটা কিন্তু আপনার হচ্ছে এই লোকগীতের একটি অংশ। এখন লোক সাহিত্য বা প্রবাদ, তারপরে আপনারা দেখেন যে একটি গান রয়েছে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে। তো এই যে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, এই যে গান রয়েছে, এই গানের প্রত্যেকটি, এই গানটা কিন্তু লোকগীতির মধ্যে পড়ে। তারপরে লোক প্রবাদ বাক্য, যেমন শ্রাবণ ভাদ্রে বহে ঈশান। তারপরে আরেকটা কথা বলি, কোদাল কাঁধে নাদের ঈশান। তাহলে এই যে বিষয়গুলো মানে গ্রামের মানুষ, গ্রামের ঐতিহ্য, গ্রামের বিষয়, গ্রামের সবকিছু সংস্কার, গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে যে গানগুলা তৈরি হচ্ছে, যে প্রবাদ গুলা তৈরি হচ্ছে, এগুলো এর একটি অংশ। লোকশিল্প, লোকশিল্পের মধ্যে প্রধানত রয়েছে নকশিকাঁথা, পুতুল ও আলপনা। এই লোকশিল্পটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর লোক খেলাধুলা, মানে এটা আমাদের লোকশিল্পের অংশ। হাডুডুল, বটি, কানামাছি, নৌকা, বাস ইত্যাদি। কানামাছি বলবো যারে খুশি তার ইচ্ছে, এই যে একটা কথা রয়েছে, এই কথাটার উপরেই ভিত্তি করে কিন্তু একটা সুর দিলে একজনকে ওই এক দলের মধ্যে তাকে কানামাছি বলবো যারে খুশি তার ইচ্ছে, এই কথাটি বলতে বলতে কিন্তু একজনকে স্পর্শ করে আবার ফেরত আসতে পারলে তার একটা পয়েন্ট তৈরি হয়ে যায়। এইভাবে যে একটা খেলাধুলা, যে লোক খেলাধুলা, এগুলো হলো লোক খেলাধুলার একটি অংশ। হাডুডু রয়েছে, বদল রয়েছে, গোল্লা চোখ রয়েছে, আরো অনেক কাবাডি রয়েছে, আরো অনেক খেলা রয়েছে, এগুলো এর অংশ। লোকশিল্পের প্রধান তিনটি বিষয়, ধর্মীয় ভাবে সম্পৃক্ত কিছু বিশ্বাস, যেমন উপযোগিতামূলক সামাজিক রীতিনীতি ও আচার আচরণ নির্ধারণটা স্বতন্ত্র, এগুলোই আমরা আলোচনা না যাই। আমরা মূল আলোচনায় দীনেশচন্দ্র বলেন, বৃহৎ বঙ্গে গ্রন্থ থেকে শিল্পের যে বর্ণনা দিয়েছেন তা নিয়ে দেওয়া হলো আলপনা, দেওয়াল চিত্র, নকশি কাঁথা, বালিশের সেলাই, নিবিচিত পুতুল, সহজ শঙ্খচিত্র, কাঠশালা, কাঠের চিত্রিত বাড়ি, মাটির ফলক, ধাতব তেজসপত্র, লোক বিন্যাস, বস্ত্র, কালের চিত্র, চন্দন চিত্র, পটচিত্র, শিখা, হাতি, তাঁতের কাজ, আমসত্ব চিত্র, বাসরের চিত্র, এবং বিভিন্ন প্রকার ধাতব সামগ্রীর ব্যবহার, এইগুলাকে তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন। তারপর ডক্টর ওয়াকিল আহমেদ রচিত বাংলা লোকশিল্পের গ্রন্থের লোকশিল্প অধ্যায়ে রয়েছে লোকশিল্প কথা, নকশি পাটি, নকশি শিখা। নকশি পাটি কি? নকশি পাটি আমাদের গ্রামের মানুষেরা বসার জন্য এই নিরিবিলি মাটিতে বিছায় বসার জন্য যে পাটি তৈরি করে, সেটা সুন্দর নকশা তৈরি করা হয়, সেটি হলো নকশি পাটি। তারপরে রয়েছে নকশি চিকা, গ্রামে আপনার হচ্ছে যেখানে খাবার রাখতো পিঁপড়া উঠতো, সেখানে খাবারটাকে নষ্ট করে ফেলতো, এই জন্য উপরে ঝুলিয়ে রাখার জন্য চিকা তৈরি করা হতো।
খাবারটাকে নিরাপদে রাখার জন্য। এবং সেই চিন্তা সুন্দর সুন্দর নকশি দেওয়া হতো, সেটাই হলো নকশি পিঠা। নকশি পিঠা এই যে মানুষ গ্রামের মেয়েরা পিঠা তৈরি করে, কিন্তু সেটাতে সুন্দর নকশা তৈরি করে কিন্তু আবার এই নকশাগুলো এর একটি অংশ। তারপর শ্বাস পুতুল, বিভিন্ন পুতুল তৈরি করে, পুতুল আবার শ্বাস তৈরি করে, শ্বাসে ঢেলে একটা শ্বাস তৈরি করলে হাজার হাজার পুতুল তৈরি করা যায়। তারপর ফুল চিত্র, ঘর চিত্র, পট চিত্র, মুখোশ চিত্র, দারু চিত্র, এগুলো কিন্তু ওয়াকিল আহমেদ এগুলো উদাহরণ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও প্রফেসর আব্দুল হাই রচিত লোকচিত্র লোকচিত্র রয়েছে পুতুল, খেলনা, লোকচিত্র, আলপনা, শখা, ঝুড়িবোনা, পাখি, মাদুর এবং কাঠ কোদাই। আমি যেগুলো বললাম এগুলো সবাই আপনার পরিচিত, এগুলো সম্পর্কে আপনারা আপনার ধারণা রয়েছে। ডক্টর বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর রচিত বাংলাদেশের লোকশিল্পে গ্রন্থে আলোচনার বিষয়বস্তু সূচি, লোকশিল্প, পাঠা, পুতুল, মানে আমরা যাই দেখি সবার কাছে কিন্তু আমরা দেখলাম যে নকশি কাঁথা রয়েছে, নকশি চিতা রয়েছে, নকশি পিঠা রয়েছে, কাঠ খোদাই করা পুতুল রয়েছে, তারপরে তারপরে আপনার হচ্ছে নকশি পিঠা সহ আরো যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এগুলো হলো লোকশিল্পের একটা বড় অংশ। তারপরে লোকগীতি রয়েছে, লোকগীতির মধ্যে রয়েছে আপনার উদাহরণ দিলাম, মিলন হবে কতদিনে আমার মনের মানুষ শেষ হয়। এই যে কিন্তু মনের একটা বহিঃপ্রকাশ, মনের একটা গুপ্ততা, তাদের মনের একটা চাওয়া, সেটাকে একটা গানের মাধ্যমে প্রকাশ করে, সেটাই কিন্তু লোকগীতি বা লোকশিল্পের একটি অংশ। তারপরে একটি গান হচ্ছে বড় লীলাবলী, লীলাবলী বড় উচিত, তো হয়ে গিয়ে একটা গান, মানে এটা বিয়ের অনুষ্ঠানে একটা সুন্দর একটি গান, কিন্তু এই গানের মাধ্যমে মানুষকে আনন্দ উপভোগ করতে হবে, এই গানে আবার লিখতেও দিয়ে থাকে। তো এইগুলো হলো অংশ। তারপরে আপনি নামাজ পড়তে পারেন, সেখানেও কিন্তু লোকশিল্প রয়েছে। আপনি মসজিদে যাবেন, সেখানেও কিন্তু লোকশিল্প রয়েছে। তা আপনি মন্দিরে যাবেন, সেখানেও রয়েছে। আপনি প্যাগোডাতে যাবেন, সেখানেও রয়েছে। আপনি আপনার নিজের ঘরে যাবেন, সেখানেও লোকশিল্প রয়েছে। আপনার উঠানে যে শীতল পাটি পেরে আপনি একটু রেস্ট নেবেন, সেখানে লোকশিল্প রয়েছে। একটু চেয়ারে বসবেন, সেখানে লোকশিল্প রয়েছে। আপনি রান্না করতে যাবেন, চাকরি, সেখানে লোকশিল্প রয়েছে। আপনি তরকারি রান্না করবেন, সেখানে লোকশিল্প রয়েছে। প্রত্যেকটা আপনার জীবনের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা বিষয়ে লোকশিল্প কোনো না কোনোভাবে জড়িত। এই বিষয়গুলো আপনাদের সবাই জানা এবং বোঝার একটি বিষয়। আমি এখানেই আজকে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।